আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, হাউ আর ইউ? আশা করি সকলেই ভালো আছেন। এসইও ফুল কোর্স ইন বাংলার সপ্তম ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আমরা গত পর্বে অন পেজ এসইওর কনসেপ্ট নিয়ে আলোচনা করেছিলাম এবং আমরা দেখেছিলাম যে অন পেজ এসইওটা মূলত কী জন্য করতে হয় এবং একটা ওয়েবসাইটকে গুগল কিভাবে র্যাঙ্কে নিয়ে আসে। তো আজকে আমরা অন পেজ এসইওর যে বিষয়গুলো না জানলেই নয় সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। তো আমরা এখানে প্রায় 10টির মতো বিষয় আমরা এখানে নোট ডাউন করে রাখছি। তো আপনারা প্রত্যেকটা বিষয় খুব মনোযোগ সহকারে খেয়াল করবেন, কারণ আপনি যদি অন পেজ এসইও করতে হয় আপনাকে কিন্তু এই বিষয়গুলো সম্পর্কে কিন্তু সম্যক ধারণা থাকতে হবে। তো দেখুন, প্রথমত আমরা জানি যে ইউআরএল জিনিসটা কী। তো আমরা যখন অন পেজ এসইওটা করব, আমরা জানি গুগলের যখন কোনো একটা ওয়েবসাইট গুগল যখন র্যাঙ্কে নিয়ে আসে, তখন কেউ যখন কোনো একটা কিওয়ার্ড লিখে সার্চ করে, সাপোজ আমি যদি এখানে এসইও বাংলা টিউটোরিয়াল লিখে যদি এখানে সার্চ করি, সাপোজ যে কেউ আমার মতো যে কেউ যে কোনো একটা কিওয়ার্ড লিখে যখন সার্চ করে, গুগল সর্বপ্রথম তার তথ্যের ভান্ডারে যতগুলো ওয়েবসাইট রয়েছে প্রত্যেকটা ওয়েবসাইটে গিয়ে সে সর্বপ্রথম ইউআরএলটা চেক করে। আমি যদি এখান থেকে এই ওয়েবসাইটটাকে যদি ওপেন করি, তাহলে আপনারা দেখতে পাবেন উপরে এখানে একটা ইউআরএল দেখতে পাচ্ছেন। গুগলের যেই রোবট রয়েছে সে সর্বপ্রথম এই ইউআরএলটা চেক করে এবং দেখে যে এই ইউআরএলের মধ্যে আমাদের টার্গেটেড যে কিওয়ার্ডটা এসইও বাংলা টিউটোরিয়াল এটা কি আছে কি না। এটা সর্বপ্রথম গুগলের রোবট চেক করে, যদি থাকে এবং যদি দেখে যে এখানে সেই কিওয়ার্ডটা রয়েছে, তারপর সে অন্য বিষয়গুলো অডিট করে। তাহলে আমরা এখন আমাদের যে ইউআরএলটা আমরা অন পেজে অপটিমাইজ করব, সেটা কী ধরনের হয়ে থাকে, সেটা কিভাবে আমরা করব। সাধারণত আমরা জানি যে কোনো একটা ওয়েবসাইটের ইউআরএল সাধারণত www ডট দিয়ে শুরু হয় এবং .com দিয়ে শেষ হয়। সাপোজ এখানে যে ওয়েবসাইটটা রয়েছে, আমি যদি আপনাদেরকে একটু দেখাই, এই ওয়েবসাইটটা itbari.com। তো এটাকে যদি আমরা জাস্ট এখান থেকে যদি একটু কপি করি, এখানে কপি করলাম, কপি করার পর এখানে যদি আমি একটু পেস্ট করি, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন https স্ল্যাশ আছে, তারপর www.itbari.com। সাধারণত বা নর্মালি যে কোনো একটা ওয়েবসাইটের ডোমেন বা ইউআরএল এই ধরনের থাকে। এখন এই যে আইটিবারি এই ওয়েবসাইটটা যখন এসইও বাংলা টিউটোরিয়াল এটা নিয়ে যখন একটা সে কন্টেন্ট পাবলিশ করছে, তখন কিন্তু দেখুন সে, আমি যদি আরেকটু ব্যাকে গিয়ে এখানে যদি দেখি, দেখুন সে কিন্তু itbari.com, তারপর এখানে সে তার একটা শপ রয়েছে এবং এরপরে সে কিন্তু এসইও বাংলা টিউটোরিয়াল কথাটা তার এই যে ইউআরএলের মধ্যে সে কিন্তু রাখছে, তার নির্দিষ্ট কিওয়ার্ডটা সে কিন্তু ইউআরএলের মধ্যে রাখছে। তো আমাদেরকেও কিন্তু সেম ব্যাপারটা করতে হবে। সাপোজ আপনার বায়ারের ওয়েবসাইটের নাম যদি হয় www.xyz.com। এখন আপনার বায়ার যদি আপনাকে বলে যে আমি এসইও নিয়ে বা আমি টি শার্ট নিয়ে এই আর্টিকেলটাকে আমি গুগলে র্যাঙ্ক করতে যাচ্ছি, তখন কিন্তু আপনার সেই টার্গেটেড এসইও কিওয়ার্ডটা বা টি শার্ট কিওয়ার্ডটা আপনার কিন্তু ইউআরএলের মধ্যে সেট আপ করতে হবে। সেটা কিভাবে সেট আপ করবো আমরা কিন্তু সেটা প্র্যাকটিক্যালি দেখবো আগামী ক্লাসে। আজকে আমাদেরকে কিন্তু এই বেসিক বিষয়টা জানতে হবে। আমরা কি করব, এই যে ওয়েবসাইটটা বায়ারের যে ওয়েবসাইটটা রয়েছে তার ডোমেন অ্যাড্রেস xyz.com। আমরা কি করব, এখানে স্ল্যাশ দিব। বায়ার যদি টি শার্ট নিয়ে কাজ করে তাহলে আমরা এখানে টি শার্ট, হ্যাঁ, তারপর এখানে .com এভাবে দিব। অথবা বায়ার যদি সাপোজ এসইও বাংলা টিউটোরিয়াল নিয়ে যদি কাজ করে তাহলে এখানে SEO, তারপর একটা হাইফেন থাকবে, তারপরে বাংলা টিউটোরিয়াল। জাস্ট এরকম আমাদের কিওয়ার্ডটা কিন্তু এখানে আমরা ইউআরএলের মধ্যে সেট আপ করে দিতে হবে। তা আমরা যখন কোনো একটা ওয়েবসাইটের জন্য আমরা অন পেজ এসইও করব বা কোনো একটা পোস্টের জন্য আমরা যখন অন পেজ এসইও করব, তখন সর্বপ্রথম আমরা সেই পোস্টটা ওপেন করে সেটার ইউআরএলটা দেখব। যদি দেখি যে আমাদের ইউআরএলের মধ্যে আমাদের টার্গেটেড কিওয়ার্ডটা দেওয়া নাই, তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু এটাকে অপটিমাইজ করে আমাদের টার্গেটেড কিওয়ার্ডটাকে সেখানে ইনপুট করে দিব। তো আমরা প্রথমত অন পেজ এসইওর ক্ষেত্রে আমরা আমাদের ইউআরএলটাকে অপটিমাইজ করব এবং ইউআরএলটা কী ধরনের হবে আপনারা আশা করি একটা আইডিয়া পেয়েছেন এবং প্র্যাকটিক্যালি আমরা আগামী ক্লাসে আপনাদেরকে দেখাবো যে কিভাবে এটা করতে হয়। তারপর 2 নম্বর যে বিষয়টা রয়েছে সেটা টাইটেল লেন্থ। দেখুন, আমরা যখন কোনো একটা আর্টিকেলের জন্য আমরা অপটিমাইজেশন করব বা অন পেজ এসইও করব, তখন সেই আর্টিকেলটার দ্বিতীয় যে বিষয়টা আমরা অপটিমাইজ করব সেটা টাইটেল। কারণ আমরা জানি
গুগলের রোবট সর্বপ্রথম যে কোনো একটা কিওয়ার্ড লিখে সার্চ করলে গুগলের রোবট কি করে, ইউআরএল এ সেই কিওয়ার্ডটা দেখে। দ্বিতীয় যে বিষয়টা দেখে সেটা হচ্ছে এটার যেই টাইটেল রয়েছে, আর্টিকেলের যে টাইটেল রয়েছে সেই বিষয়টা দেখে, আর্টিকেলের টাইটেলে কি এই কথাটা আছে কিনা বা এসইও কথাটা আছে কিনা সে এই বিষয়টা হচ্ছে দেখে। তো এখন এই জন্য এই টাইটেলটা অপটিমাইজ করাটা আমাদের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যখন কোনো একটা আর্টিকেলের অন পেজে সিও করব বা ওয়েবসাইটের অন পেজে সিও করব, তখন অবশ্যই আমাদের টার্গেটেড যে কিওয়ার্ডটা রয়েছে সেই টার্গেটেড কিওয়ার্ডটাকে আমরা টাইটেলের মধ্যে ইনপুট করব। এখন টাইটেলের মধ্যে ইনপুট করব এবং আরও কিছু কাজ কিন্তু আমাদেরকে করতে হবে, এবং সেগুলো হচ্ছে টাইটেলটাকে যত বেশি অ্যাট্রাকটিভ করা যায় এবং ন্যাচারাল রাখা যায় সেই বিষয়টা হচ্ছে আমরা খেয়াল রাখতে হবে। টাইটেলটা আমরা হচ্ছে অবশ্যই রিলিভেন্ট রাখতে হবে। আমরা যদি এসইও বাংলা টিউটোরিয়াল নিয়ে যদি আর্টিকেল পাবলিশ করি, সেখানে তো আমরা টি শার্ট রিলেটেড কথা লিখলে চলবে না। অবশ্যই আমাদেরকে কিন্তু আমাদের যেই আর্টিকেলটা আমরা লিখেছি বা যে আর্টিকেলটা আমরা র্যাঙ্ক করতে যাচ্ছি সেই আর্টিকেল রিলেটেড একটা অ্যাট্রাকটিভ টাইটেল আমাদেরকে লিখতে হবে, যাতে করে মানুষ ওই আর্টিকেলটা পড়ে আমাদের ওই ওয়েবসাইটে ক্লিক করে যাতে আমাদের ওয়েবসাইটটা ভিজিট করে, এরকম একটা অ্যাট্রাকটিভ টাইটেল লিখতে হবে। এখন অ্যাট্রাকটিভ টাইটেল লিখতে গিয়ে আমরা অনেক সময় অনেক বড় টাইটেল লেন্থ দিয়ে দিই, অনেক বড়োভাবে টাইটেলটা আমরা লিখে ফেলি। তো যখন বড় টাইটেলগুলো আমরা লিখে ফেলি তখন কিন্তু একটু সমস্যা হয়। আমাদেরকে চেষ্টা করতে হবে যখন আমরা টাইটেলটা লিখব সেই টাইটেলটা 50 অক্ষরের কম যাতে হয়। এখন 50 অক্ষর কেন হতে হবে? সাপোজ আমি এখানে আর একটু ব্যাকে আসি, ব্যাকে আসার পর দেখুন আমি এখানে এসইও বাংলা টিউটোরিয়াল লিখে সার্চ করলাম। সার্চ করার পর এখানে আমরা এই যে টাইটেলগুলো দেখতে পাচ্ছি, এই যে টাইটেলগুলো দেখতে পাচ্ছি, দেখুন এগুলো কিন্তু প্রত্যেকটা এক একটা টাইটেল। আপনি দেখেন কিছু কিছু টাইটেল এরকম ডট 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 লেখা আসছে, আবার কিছু কিছু টাইটেল পুরোটা দেখা যাচ্ছে। আপনি যখন 50 অক্ষরের বেশি এখানে হচ্ছে টাইটেলে রাখবেন, তখন আপনার পুরো টাইটেলটা কিন্তু মানুষজন এখান থেকে পড়তে পারবে না। তাকে এটা পড়তে হলে ভিতরে ক্লিক করে পড়তে হবে। তো দেখা গেছে অনেকেই ভিতরে গিয়ে টাইটেল পড়ার মতো এত টাইম থাকে না, তারা ওভারভিউতে জাস্ট এখান থেকে পুরো টাইটেলটা পড়ে নিতে চায়। এখন আপনি যদি এখানে একটু কাউন্ট করেন, দেখুন এসইও 3টা অক্ষর, তারপর স্পেস এটা 4টা অক্ষর, তারপর 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46। এখানে এই যে হাইফেন স্পেস সবগুলো সহ এখানে হচ্ছে 44টা মেবি 44টার মতো হচ্ছে অক্ষর রয়েছে। এখন এটা যদি 50-এর উপরে হয় তাহলে কিন্তু পুরো টাইটেলটা দেখা যাবে না, ডট 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 এরকম আসবে। তো আমাদেরকে চেষ্টা করতে হবে আমরা যে টাইটেলটা অ্যাট্রাকটিভ করে লিখব, এবং টাইটেলে আমাদের কিওয়ার্ডটা তো অবশ্যই থাকবে, কিন্তু টাইটেলটা 50 অক্ষরের যাতে কম হয়। অক্ষর মানে কিন্তু একটা ওয়ার্ড, যেমন সি একটা অক্ষর, ভি একটা অক্ষর, এরকম এক একটা অক্ষর করে যাতে 50টা অক্ষরের বেশি যাতে আমাদের টাইটেলে না হয়, এই বিষয়টা হচ্ছে আমাদেরকে খেয়াল রাখতে হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন যখন আমরা টাইটেলটা অপটিমাইজ করব টাইটেলের লেন্থটা কেমন হবে এবং টাইটেলটা কেমন হবে। তারপর 3 নম্বরে আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে কন্টেন্ট লেন্থ। আমরা যখন কোনো একটা কন্টেন্ট বায়ার আমাদেরকে দিয়ে দিবে বা আমাদেরকে দিয়ে লেখাবে, সেই কন্টেন্টের লেন্থটা কতটুকু হবে, এগুলো কিন্তু একটা ওয়েবসাইট র্যাঙ্ক করার জন্য এই বিষয়গুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে কন্টেন্টের লেন্থের উপরেও কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে। সাপোজ এখানে আমি এসইও বাংলা টিউটোরিয়াল লিখে হচ্ছে সার্চ করলাম। এখন এই এসইও বাংলা টিউটোরিয়াল নিয়ে যারা অলরেডি টপ হচ্ছে গুগলের টপে রয়েছে তাদেরকে আমাদেরকে একটু রিসার্চ করতে হবে। আমরা কি করব, এই যে 3টা উপরের দিক থেকে 3টা বা 5টা আমরা হচ্ছে ওনাদেরকে একটু ভিজিট করব, ভিজিট করে দেখব যে ওনারা কত ওয়ার্ডের আর্টিকেল লিখছে। ওনারা যদি 1000, সাপোজ উনি যদি 1000 ওয়ার্ডের লেখে, উনি যদি সাপোজ 900 ওয়ার্ডের লেখে, আবার উনি যদি 3 নম্বরে যে রয়েছে উনি যদি আবার 1200 ওয়ার্ডের লেখে, তাহলে আমরা আমাদের বায়ারকে সাজেস্ট করব যে আপনি হচ্ছে 1500 ওয়ার্ডের মধ্যে একটা আর্টিকেল লেখেন। মানে হচ্ছে আপনার যারা কম্পিটিটর রয়েছে এই কম্পিটিটররা যে পরিমাণ ইনফরমেশন দিয়েছে, তারা যদি 800 ওয়ার্ডের দেয় তাহলে আপনি আপনার বায়ারকে বলবেন যে তুমি 1000 ওয়ার্ডের একটা আর্টিকেল লিখে দাও। তারা যদি সর্বোচ্চ দেখেন যে 1000 ওয়ার্ডের লিখছে, তখন আপনি আপনার বায়ারকে বলবেন যে তুমি 1500 ওয়ার্ডের মধ্যে একটা আর্টিকেল লেখাও ভালোভাবে এসইও ফ্রেন্ডলি করে। যেহেতু আমরা এসইওর কাজ করব, আমরা তো আর আর্টিকেল রাইটিং করব না।
আপনারা চাইলে করতে পারেন, যারা আর্টিকেল রাইটিং ভালো করতে পারেন তারা চাইলে করতে পারেন, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এখন বিভিন্ন টুলস ইউজ করেই বায়াররা হচ্ছে আর্টিকেলগুলো লিখিয়ে নেয়। তো বায়ার তখন আপনার থেকে সাজেশন চাইবে যে আমি যে তোমাকে আর্টিকেলটা দিব, এই আর্টিকেলটা কত ওয়ার্ডের হলে ভালো হয় আমাকে একটু সাজেস্ট করো। অথবা অনেক সময় আপনি নিজে থেকেও বায়ারকে কিন্তু সাজেস্ট করতে হবে। আপনি যখন দেখবেন যে যারা টপ লিস্টে রয়েছে তাদের আর্টিকেল হচ্ছে 800 ওয়ার্ডের, 1000 ওয়ার্ডের, 1500 ওয়ার্ডের, তখন আপনি তাদের থেকে একটু বাড়িয়ে বলবেন, তাদের থেকে একটু বাড়িয়ে দিলে আপনার এই আর্টিকেলটা র্যাঙ্কে আসার সম্ভাবনা কিন্তু অনেকটাই বেড়ে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমরা যখন অন পেজ এসইও করব তখন যেই আর্টিকেলটার জন্য করব সেই আর্টিকেলটার লেন্থ কেমন হবে। তারপর 4 নম্বরে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হেডিং অপটিমাইজেশন। দেখুন প্রত্যেকটা আর্টিকেলেই কিন্তু এক একটা হেডিং থাকে। হেডিং মানে কি, যেমন H1, H2, H3, এগুলো আপনারা অনেকে হয়তো বুঝতেছেন না, যখন প্র্যাকটিক্যালি কাজগুলো করবেন তখন কিন্তু বুঝতে পারবেন। এখান থেকে দেখবেন এই যে এটা একটা হেডিং H1, এটাও H1, হ্যাঁ। তারপর এই যে এরকম যে বোল্ড করা যতগুলো হাইলাইটেড, এখানে আমরা যেরকম আমরা রচনা বা প্যারাগ্রাফ লিখতে গেলে এরকম যেরকম হাইলাইটেড পয়েন্টগুলো দিয়ে থাকি, এই পয়েন্টগুলোকে মূলত হেডিং বা H ট্যাগ বলা হয় আর কি। তো এই যে হেডিংয়ের মধ্যে 6 ধরনের ট্যাগ হয়, একটা হচ্ছে H1, H2, H3, H4, H5, H6। হ্যাঁ, যত নিচের দিকে যাবে তত হচ্ছে এই হেডিং ট্যাগগুলো হচ্ছে ছোট হতে থাকে। তো এখন এই হেডিং ট্যাগগুলো আমরা আমাদের আর্টিকেলে কিভাবে অপটিমাইজ করব? আমরা যেহেতু অন পেজ অপটিমাইজেশন করব, আমাদেরকে কিন্তু সবগুলো বিষয় কিন্তু অপটিমাইজ করতে হবে। এখন এই যে হেডিংটা আমরা যখন অপটিমাইজ করব তখন আমরা চেষ্টা করব আমাদের হেডিংগুলোতে এই যে ট্রাই টু ইউজ সিনোনিমস অফ টার্গেটেড কিওয়ার্ড, আমরা চেষ্টা করব আমাদের যে টার্গেটেড কিওয়ার্ড থাকবে সেই টার্গেটেড কিওয়ার্ডটার সমার্থক শব্দগুলোকে আমরা আমাদের হেডিংগুলোতে ব্যবহার করতে। এবং কয়টা হেডিং আমরা ব্যবহার করব, আমরা আমাদের কম্পিটিটররা যদি 10টা হেডলাইন ব্যবহার করে আমরা চেষ্টা করব 15টা বা 12টা হেডলাইন ইউজ করার জন্য। আমরা সব সময় আমাদের কম্পিটিটরদের থেকে কিছু না কিছু ইনফরমেশন বেশি দেওয়ার চেষ্টা করব, এবং সবগুলো হেডলাইনের মধ্যেই আমরা চেষ্টা করব আমাদের টার্গেটেড যে কিওয়ার্ড রয়েছে সেই টার্গেটেড কিওয়ার্ডের সিনোনিম শব্দগুলো হচ্ছে ব্যবহার করার জন্য। আশা করি আপনারা হচ্ছে বুঝতে পারছেন। আমরা যখন প্র্যাকটিক্যালি কাজগুলো করব তখন আরও ক্লিয়ারলি আপনারা হচ্ছে দেখতে পারবেন। তারপর হচ্ছে নাম্বার অফ ইমেজ। আমরা যখন এখানে হচ্ছে আর্টিকেলগুলো ওপেন করি, এই আর্টিকেলগুলোর মাঝে মাঝে আমরা কিন্তু ইমেজ কন্টেন্ট দেখতে পারি। আমরা জানি যে কন্টেন্ট কি, যেমন এটা একটা ইমেজ কন্টেন্ট। এরকম আমরা হচ্ছে আমাদের কম্পিটিটরদের অর্থাৎ গুগলে যারা টপে রয়েছে এরকম 4-5টা আর্টিকেল আমরা পড়ার পর দেখব যে তারা কয়টা করে ইমেজ তাদের এই আর্টিকেলটাতে ইউজ করছে। তারা যদি 2টা ইউজ করে আমরা চেষ্টা করব 4টা ইউজ করার জন্য, তারা যদি 5টা ইউজ করে আমরা চেষ্টা করব 6টা কি 7টা ইউজ করার জন্য। মানে তাদের থেকে আমরা হচ্ছে একটু বাড়িয়ে ইমেজ কন্টেন্টটা ইউজ করার চেষ্টা করব। আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমরা যখন অন পেজ অপটিমাইজেশন করব তখন ইমেজের সংখ্যাটা কেমন হবে বা ইমেজ কয়টা আমরা ইউজ করব। তারপর 6 নম্বরে যে বিষয়টা আমরা দেখব সেটা হচ্ছে পার্সেন্টেজ অফ কিওয়ার্ড। অর্থাৎ আমরা যে এখানে কন্টেন্টটা লিখব এই কন্টেন্টে আমরা আমাদের টার্গেটেড কিওয়ার্ডটা কতবার ইউজ করব, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা অনেকে কি করি, একদম মানে কন্টেন্টের মধ্যে আমরা শুধু আমাদের টার্গেটেড কিওয়ার্ডটা দিয়ে ভরে ফেলি। অনেকে 20 বার, 30 বার, 40 বার, 50 বার, যে যেভাবে পারে 1000 ওয়ার্ডের একটা আর্টিকেলে আমরা অনেকবার হচ্ছে এই কিওয়ার্ডটা হচ্ছে আমরা দিয়ে থাকি। এখন যখন আমরা এরকম করি বা আমাদের কিওয়ার্ডের ডেন্সিটিটা যখন বেড়ে যায় তখন গুগল ধরে নেয় যে আমরা গুগলকে ফোর্স করতেছি আমাদের এই ওয়েবসাইটটাকে র্যাঙ্ক করানোর জন্য। তখন কিন্তু গুগল আপনার ওই আর্টিকেলটা বা আপনার ওই ওয়েবসাইটটাকে আর কখনোই র্যাঙ্ক করায় না। এজন্য গুগলের একটা আদর্শ মান, এটা অনেকে অনেকভাবে বলে থাকে, অনেকের মতে অনেক রকম। তবে আমি যেটা বলি সেটা হচ্ছে আপনারা টোটাল যতগুলো ওয়ার্ড সেখানে লিখবেন, অর্থাৎ যত ওয়ার্ডের আর্টিকেল লিখবেন তত ওয়ার্ডের 0.5% আপনি আপনার টার্গেটেড কিওয়ার্ডটা আপনার আর্টিকেলে রাখতে পারবেন। সাপোজ আমরা যদি এসইও বাংলা টিউটোরিয়াল নিয়ে যদি একটা আর্টিকেল লিখি 1000 ওয়ার্ডের, তাহলে আমরা সেখানে এসইও বাংলা টিউটোরিয়াল হুবহু এই কথাটাকে আমরা কতবার রাখবো সেটা আমরা একটু ক্যালকুলেট করে আমি আপনাদেরকে দেখাই। এখান থেকে আমি ক্যালকুলেটরটা ওপেন করি। সাপোজ আমরা হচ্ছে 1000 ওয়ার্ডের একটা আর্টিকেল লিখতেছি। এখন আমি বলছি আপনাদেরকে 0.5% হচ্ছে আমাদের মেন টার্গেটেড কিওয়ার্ডটা আমরা রাখতে পারবো। সো তাহলে 1000-এর 0.5% আমরা বের করি। 1000 পূরণ 0.5 ডিভাইডেড বাই 100,
তাহলে দেখুন 5 বার আমরা আমাদের এই টার্গেটেড কিওয়ার্ডটাকে আমরা লিখতে পারবো। এখন আপনার যদি 2000 ওয়ার্ড হয়, 2000 ওয়ার্ড হলে তাহলে সে অনুযায়ী ক্যালকুলেশনে 10 বার আপনি ইউজ করতে পারবেন। যদি আরও বেশি হয় তাহলে সেই ক্যালকুলেশন অনুযায়ী আপনার হচ্ছে 0.5% পর্যন্ত আপনাদের একদম এক্স্যাক্ট টার্গেটেড কিওয়ার্ডটাকে আপনারা আপনাদের আর্টিকেলের মধ্যে রাখতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। তারপর দেখুন সাথে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কন্টেন্ট শুড বি আপডেটেড। আমরা যে কন্টেন্টটা অপটিমাইজ করব, সাপোজ আপনার বায়ার একটা কন্টেন্ট পাবলিশ করছে ধরুন 2023 সালের, এখন সে 2024 সালে এসে আপনাকে বলতেছে তুমি আমার এই আর্টিকেলটাকে একটু অপটিমাইজ করে দাও, অন পেজ এসইও করে দাও। তখন আপনি গিয়ে দেখলেন যে ওনার তো 2023 সাল দেওয়া আছে, তো এখন তো 2024 সাল চলতেছে সাপোজ। তো আপনি কি করবেন, তখন আপনার এই হেডলাইনে বা যেখানে যেখানে 2023 সাল রয়েছে সেটাকে আপনি রিমুভ করে সেখানে আপনি 2024 সাল অর্থাৎ এটা সালটাকে আপডেট করে দিবেন। এরকম যেখানে যেখানে আপডেট করার প্রয়োজন পড়বে সেখানে সেখানে কিন্তু আপনি অপটিমাইজ করার সময় আপডেটগুলো কিন্তু করে দিতে হবে, এবং এই আপডেটের উপরও কিন্তু আপনার এই ওয়েবসাইটটা র্যাঙ্ক করবে কিনা এটা কিন্তু অনেকটাই ডিপেন্ড করে, এবং মানুষ আপনার ওয়েবসাইটটাতে বা আপনার টাইটেলটাতে ক্লিক করবে কিনা সেটাও কিন্তু ডিপেন্ড করে। কারণ সাপোজ কেউ একজন যদি মোবাইল প্রাইস বা শাওমি মোবাইল প্রাইস ইন 2023 এটা লিখে যদি সার্চ করে, এখন তার সামনে যদি 2022-এর রেজাল্ট আসে তাহলে সে কিন্তু ওই টাইটেলটার উপর ক্লিক নাও করতে পারে। ক্লিক না করবে মানে এক প্রকার কনফার্ম যে সে ওইখানে ক্লিক করবেই না। তো এই জন্য আপনার আর্টিকেলটা যদি গত বছরের বা বিগত কয়েক বছর হয় তাহলে আপনি আপডেটেড যে সাল রয়েছে সেই সালটা আপডেট করতে হবে। তারপর 8 নম্বরে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সিঙ্গেল কিওয়ার্ড বেস কন্টেন্ট। আপনি যখন কন্টেন্টের অন পেজ এসইও করবেন বা কোনো একটা ওয়েবসাইটের অন পেজ এসইও করবেন, আপনি দেখে নেবেন যে এই কিওয়ার্ড নিয়ে আগে আপনার এই ওয়েবসাইটে কোনো প্রকার কন্টেন্ট পাবলিশ করা হয়েছে কিনা। যদি হয়ে থাকে তাহলে হয় আগেরটা ডিলিট করবেন, না হলে নতুনটা লেখার দরকার নেই। কারণ একটা সেম কিওয়ার্ড নিয়ে আপনি হচ্ছে 2-3টা আর্টিকেল কিন্তু আপলোড করা বা 2-3টা আর্টিকেল আপনি যদি পাবলিশ করেন সেটা কিন্তু গুগল পছন্দ করে না, এবং গুগল আপনার কোনো আর্টিকেলেই র্যাঙ্কে কিন্তু নিয়ে আসবে না। তো এই ক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন একটা সিঙ্গেল কিওয়ার্ড দিয়ে একটা সিঙ্গেল আর্টিকেল পাবলিশ করার জন্য, এবং একের অধিক হচ্ছে আপনারা সেম কিওয়ার্ড দিয়ে আর্টিকেল পাবলিশ না করার চেষ্টা করবেন। তারপর 9 নম্বর যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে নাম্বার অফ ভিডিও কন্টেন্ট। এখন এই যে আমরা এখানে কন্টেন্ট তো আমরা চিনি, আমরা গত পর্বে কন্টেন্ট নিয়ে কথা বলছি, যেমন এই লেখাগুলো হচ্ছে টেক্সট কন্টেন্ট, ইমেজগুলো হচ্ছে ইমেজ কন্টেন্ট, এবং এখানে যদি ভিডিও থাকে তাহলে সেটা হচ্ছে ভিডিও কন্টেন্ট। এখন এই ভিডিও কন্টেন্ট আপনি আপনার আর্টিকেলের মধ্যে কয়বার ইউজ করবেন বা কয়টা ভিডিও কন্টেন্ট আপনি ইউজ করবেন সেটা ডিপেন্ড করবে আপনার যারা কম্পিটিটর রয়েছে, অর্থাৎ যারা গুগলে অলরেডি টপ 5-এর মধ্যে রয়েছে তারা কয়টা ইউজ করছে সর্বোচ্চ, সেটা হচ্ছে আপনাকে ফলো করতে হবে। তারা যদি 3টা ইউজ করে আপনি চেষ্টা করবেন 4টা ইউজ করার জন্য, তারা যদি 4টা ইউজ করে আপনি চেষ্টা করবেন 5টা ইউজ করার জন্য, অর্থাৎ তাদের থেকে আপনার কিছুটা হলেও বেশি পরিমাণে ইনফরমেশন আপনাকে কিন্তু অ্যাড করতে হবে। তারপর 10 নম্বরে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে নাম্বার অফ ইন্টারনাল অর এক্সটার্নাল লিঙ্ক। অর্থাৎ আমরা আমাদের যে আর্টিকেলটা লিখবো সেখানে তো অবশ্যই আমরা ইন্টারনাল লিঙ্ক অ্যাড করব, এক্সটার্নাল লিঙ্ক অ্যাড করব, এবং ইন্টারনাল এবং এক্সটার্নাল লিঙ্কগুলো কি এগুলো আপনারা জানেন। তো এই যে লিঙ্কগুলো আমরা কয়টা লিঙ্ক অ্যাড করব, সহজভাবে আমরা আমাদের কম্পিটিটরদেরকে ফলো করব। আমাদের কম্পিটিটররা যদি ইন্টারনাল লিঙ্ক 10টা ইউজ করে আমরা চেষ্টা করব 12টা 15টা ইউজ করার জন্য। আমাদের কম্পিটিটররা যদি এক্সটার্নাল লিঙ্ক 3টা ইউজ করে আমরা চেষ্টা করব 5টা ইউজ করার জন্য। তাদের থেকে একটু হচ্ছে বাড়িয়ে আমরা সবসময় হচ্ছে ইউজ করার চেষ্টা করব, এবং সর্বোপরি আমাদের বায়ারের যে কন্টেন্টটা যদি ইনফরমেটিভ না হয় তাহলে সকল কর্মই বৃথা। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি যতই অন পেজ এসইও করেন না কেন আপনার বায়ারের যেই আর্টিকেলটা সেটা যদি ইনফরমেটিভ না হয় তাহলে কিন্তু মানুষজনকে বা ট্রাফিককে আপনার এই ওয়েবসাইটে বেশিক্ষণ ধরে রাখতে পারবেন না, এবং যেহেতু ধরে রাখতে পারবেন না সেহেতু গুগল ধরে নেবে যে আপনার এই কন্টেন্টটা এটা কিন্তু ইনফরমেটিভ না, এবং সে আস্তে 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 আপনার ওয়েবসাইটটাকে কিন্তু র্যাঙ্ক কমিয়ে এটাকে একদম ডাউন করে দেবে। তো অবশ্যই আপনারা বায়ারকে বলবেন যে তুমি ভালোভাবে ইনফরমেটিভ কন্টেন্ট লিখো, আর বাকিটা আমি দেখতেছি, অন পেজ এসইওটা আমি করে দিচ্ছি। তো আগামী পর্বে আমরা হচ্ছে অন পেজ এসইওর একদম প্র্যাকটিক্যাল ক্লাসগুলো করব। তো আগামী পর্ব দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বাড়ির